তো বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে একেবারে নতুন টপিক নিয়ে আসলাম, এসে হাজির হলাম। যদিও শেয়ার মার্কেটে অ্যাকচুয়ালি নতুন টপিক বলে কিছু হয় না। কারণ সমস্ত কিছুটাই শেয়ার মার্কেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সেটা প্রত্যক্ষ হোক কিংবা পরোক্ষ হোক। পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছেন যে ইলেকশন রেজাল্ট, ৫ টা রাজ্যে যে ইলেকশন রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে এবং সেই রেজাল্টের রেসপেক্টে মার্কেটের কন্ডিশন আগামী দিনে কি যেতে পারে সেই দিকেই কিন্তু আলোচনা করব। তবে ১ম এই আপনাদের কাছে বলে নিচ্ছি যে কোনোভাবেই ভাববেন না আমি কোনো একটা রাজনৈতিক দলের হয়ে প্রচার করছি। কোনো রাজনৈতিক দলের প্রচার করছি না। আ একেবারে আনবায়াসড ওয়েতেই ভাববেন। কোনো রকম বায়াসলি কোনো কিছু কথাই বলব না। দেখুন আমরা যদি ভারতবর্ষের রেসপেক্টে ভেবে নিই, ভারতবর্ষে কিন্তু সবকিছুর উপরেই নির্ভরশীল। এমনকি শুধু ভারতবর্ষ নয়, গোটা দুনিয়া জুড়েই যদি আমরা দেখে নিই যে পৃথিবীতে সমস্ত কিছুতেই কিন্তু স্টক মার্কেটের সঙ্গে সমস্ত কিছুই জড়িত। যেমন ওয়েদার জড়িত, তার সঙ্গে কিন্তু ব্যবসা-বাণিজ্য কিরকম চলছে সমস্ত কিছু জড়িত। তার সঙ্গে মেইনলি যেটা জড়িত সেটা হচ্ছে রাজনীতি। সেই দেশের রাজনীতিটা কিন্তু বিরাট বড় জড়িত। এখন ৫ টা রাজ্যের ইলেকশন নিয়ে যদি আমি ভেবে নিই যে ইলেকশন এবারে হু, হু করে মার্কেট উঠে যাবে এমনটা কিন্তু নয়। কতকগুলো আ পয়েন্টের ভিত্তিতে বলা যেতে পারে যে মার্কেট আগামী দিনে কিরকম যেতে পারে। আজকে দাঁড়িয়ে আজকের রেজাল্ট দেখে বা আজকের বিধানসভার রেজাল্ট দেখে বলা যাবে না যে কালকে মার্কেটের অবস্থা কিরকম হবে। এবং সেই কথা আমি বলবও না। বলব কোন দিকটা? যে আপনি যখন ইনভেস্টমেন্ট করছেন সেটা হতে পারে মিউচুয়াল ফান্ড কিংবা শেয়ার মার্কেট যেখানেই ইনভেস্টমেন্ট করুন না কেন, আগামী দিনে মার্কেটের অবস্থা কিরকম যেতে পারে। দেখুন ৫ টা রাজ্যের ইলেকশনের রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে এবং মোটামুটিভাবে সবথেকে বড় রাজ্য হিসাবে যদি আমরা দেখি তার মধ্যে মধ্যপ্রদেশ রয়েছে, রাজস্থান রয়েছে এবং তারপরে ছত্তিশগড়টাও রয়েছে। তো ওভারঅল ৩ টেতেই কিন্তু ক্ষমতায় আসীন যে দল রয়েছেন সেন্ট্রালে তাদের সংখ্যাগরিষ্ঠতাই বেশি। সেটা আপনারা প্রত্যেকেই দেখেছেন। এবারে যদি আমরা এই রেসপেক্ট এ ভাবনা চিন্তা করি যে কেন ভাবনা চিন্তা করছি এতটা? দেখুন সামনেই কিন্তু লোকসভা নির্বাচন। এবার এই রেজাল্টের ভিত্তিতে যে মার্কেটের ওঠানামা হয়ে যাবে এমনটা কিন্তু নয়। মার্কেটটা কিন্তু অনেকটা সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউর দিক থেকেও নির্ভর করে। কারণ আজকের রেজাল্ট দেখে অনেক মানুষ ভাবতে পারেন, শুধু অনেক মানুষ বলব না, শুধু ভারতবর্ষের মানুষ নয়, গোটা পৃথিবীর মানুষও অনেক কিছু ভাবতে পারেন। এবং তাদের ভাবনা চিন্তার উপর নির্ভর করেই কিন্তু মার্কেটের ওঠানামা অনেক বড় নির্ভর করে। এবার হয়তো উনি ভাবতে পারেন যে, আরে ভাবনা চিন্তার উপরে মার্কেট কি করে নির্ভর করবে? হ্যাঁ, আপনাকে বলে রাখি ভাবনা চিন্তার উপর নির্ভর করেই কিন্তু মার্কেট ওঠানামা করার একটা বিরাট বড় পয়েন্ট রয়েছে। দেখুন আমি আপনাকে যদি বলে দিই এবং এই যে ৫ টা রাজ্যের নির্বাচন এবং এখানে কোন দল জিতছে সেটার দিকে কিন্তু গোটা বিশ্ব তাকিয়েছিল। তার প্রধান কারণ এই ৫ টা রেজাল্ট যদিও এই ৫ টা রেজাল্টই লোকসভার সেমিফাইনাল নয়। তো তা সত্ত্বেও কিন্তু একটা ওয়ান টাইপ অফ সেমিফাইনালও বটে। দেখুন প্রত্যেকটা রাজ্যে বিশেষ করে ৩ টে বড় আমরা ৩ টের মধ্যে যে যদি ২ টো রাজ্য আমরা ধরে নিই মধ্যপ্রদেশ এবং রাজস্থান, এখানে কিন্তু ক্ষমতায় আসীন সেই দলই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে মোটামুটিভাবে কিন্তু ক্ষমতায় আসীন যে দল রয়েছে সেন্ট্রালে অবশ্যই, সেই দলের কিন্তু একটা আ সেই দলের একটা প্রতি মানুষের ভরসা সেটা কিন্তু থাকছে। এখন এই ভরসা যদি মানুষের প্রতি থাকে, তাতে করে কি হবে? এবার আপনি হয়তো ভাবতে পারেন যে এই ৫ টা রাজ্যে নির্বাচনের উপর তো বিশেষ কিছু নির্ভর করে না। না একেবারেই তাই। সত্যিই তাই। ৫ টা রাজ্যের নির্বাচনের উপর কোনো কিছুই নির্ভর করে না। কারণ এটা বিধানসভা, পরেরটা যেটা হবে সেটা লোকসভা এবং লোকসভার আগেতে এটাই কিন্তু লাস্ট কয়েকটা যে রাজ্যের বিধানসভা ভোট। তো স্বাভাবিকভাবেই কিন্তু এটার উপর একটা বিরাট বড় প্রভাব রয়েছে। এবার আমি আপনাকে বলি যে এখানেতে আমরা দেখতে পাচ্ছি সংখ্যাগরিষ্ঠতা কে অর্জন করেছে? দেখতেই পাওয়া যাচ্ছে সেখান থেকে একটা ট্রেন্ড বলা যেতে পারে যে লোকসভা নির্বাচনেও কিন্তু ওই দলই আবার ভালো সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। সুতরাং বুঝতেই পারছেন যে আ কেন? এবারে বলবেন যে যদি লোকসভা নির্বাচনটাতে তারাই জিতে যায়, অর্থাৎ ক্ষমতায় আসীন যে দল সেই দলই যদি জিতে, আমি কোন দলের নাম ইচ্ছা করে নিচ্ছি না। বুঝতেই পারছেন। কারণ ১ম এই বলেছি একদম আনবায়াসড ওয়েতেই বলব এবং আনবায়াসড ওয়েতেই থাকবো। আর রাজনৈতিক দলের নামও ওই কারণে নিচ্ছি না। তো মনে করুন যে ক্ষমতায় রয়েছেন আসীন, তিনি ক্ষমতায় থাকছেন। সেই দিক থেকে কিন্তু মানুষ আশাবাদী হচ্ছেন। মানুষ আশাবাদী হওয়ার সাথে শুধুমাত্র যে ভারতবর্ষের মানুষ আশাবাদী হচ্ছেন এমনটা নয়। গোটা পৃথিবীর মানুষ আশাবাদী হচ্ছে।
এবারে গোটা পৃথিবীর মানুষের আশাবাদীর সঙ্গে আপনি ভাবতে পারেন যে এর সঙ্গে আবার সম্পর্কটা কি? হ্যাঁ, এর সঙ্গেও সম্পর্ক রয়েছে। তার কারণ আমি যদি আপনাকে একটা জায়গা দেখাই, দেখুন আ কয়েকটা জায়গা দেখাচ্ছি আপনাকে। সেখান থেকে আপনি দেখতে পাবেন যে মোটামুটিভাবে আমরা যদি সেই জায়গাটা বিচার করি যে আপনি দেখবেন যে যেকোনো একটা যদি আমরা আ পার্সপেক্টিভ এ দেখি যে কি হতে পারে বা কি চলছে। দেখুন, সাপোজ আমি একটা কোনো স্টককে স্ক্রিনারে শেয়ার তুলে নিয়েছি। সার্চ করেছি সেটাকে। এবারে সার্চ করে আমরা সেখানেতে বেশ কতগুলো ইনভেস্টমেন্টের জায়গা দেখতে পাই। এটা কি? এফআইআই। এটা কিন্তু ফরেন ইনভেস্টরদের জায়গা। এফআইআই কত রয়েছে আমি সাপোজ একটা আইটিসির ক্ষেত্রে এক্সাম্পল দিচ্ছি। এটা কিন্তু একটা শুধুমাত্র এক্সাম্পল আর কিচ্ছু না। কোন রকম সাজেশন-টাজেশন কিচ্ছু না। এবারে যদি আমরা দেখি যে আইটিসিতে যদি লাস্ট কতটা ইনভেস্টমেন্ট রয়েছে, এফআইআই এর ইনভেস্টমেন্ট 43.34%। এবারে এফআইআই বলতে কি এটা ফরেন ইনভেস্টমেন্টের জায়গা। এখন যদি আ এই যে ফরেন ইনভেস্টমেন্ট শুধুমাত্র আইটিসি তে নেই, আইটিসি ছাড়াও আরো হাজার, হাজার কোম্পানিতে এফআইআই রয়েছে। আমি যদি অন্য কোনো একটা স্টক সার্চ করি যেখান থেকে, সেখান থেকেও কিন্তু আমরা পাবো যে তারও একটা এফআইআই রয়েছে। তো অর্থাৎ তাদেরও একটা ফরেন ইনভেস্টমেন্টের একটা জায়গা কিন্তু রয়েছে। এখন এই ফরেন ইনভেস্টমেন্টের জায়গাটায় তারা ভরসা পাবে। অর্থাৎ তারা এই ভরসাটা পাচ্ছেন যে একটা স্টেবল গভর্নমেন্ট কিন্তু ভারতবর্ষে আবার আরো একবার আসতে চলেছে। বোঝা গেছে ব্যাপারটা? যদি স্টেবল গভর্নমেন্ট ভারতবর্ষে আবার আসতে চলেছে এটা যদি কেউ মনে করে থাকেন, সেক্ষেত্রে কি করবে তারা? এই যে ইনভেস্টমেন্টের পরিমাণটা রয়েছে, এই ইনভেস্টমেন্টের পরিমাণটা হয় একই থেকে যাবে কিংবা নয়তো আস্তে, আস্তে কিন্তু বাড়তে থাকবে। অর্থাৎ আ ইনভেস্টমেন্টের পরিমাণটা যখনই বাড়তে থাকবে তখনই কি হবে? স্টক মার্কেট যেভাবে উদ্যম গতিতে উঠছিল ঠিক সেই একই রকমভাবে কিন্তু উঠতে থাকবে। এবারে আমি আবার আপনাকে আরো বেশ কয়েকটা জায়গা দেখাতে পারি। দেখুন, বেশ কয়েকটা কোম্পানি হয়তো ভারতের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে কিংবা চুক্তিবদ্ধ হতে যাচ্ছে কিংবা চুক্তিবদ্ধ হওয়ার ইচ্ছা প্রকাশ করছে। তারা যখনই দেখবে যে ভারতবর্ষে একটা স্টেবল গভর্নমেন্ট তৈরি হওয়ার একটা জায়গা চলে এসেছে। অর্থাৎ পাঁচমিশালি কোনো রাজনৈতিক দলের দ্বারা তৈরি হওয়া কোনো গভর্নমেন্ট নয়। একটা স্টেবল গভর্নমেন্ট। যে গভর্নমেন্টটার কিন্তু একার ডিসিশনে অনেক কিছু হতে পারে। তখন কি করবে? সেই সমস্ত ফরেন ইনভেস্টররা ভারতে ইনভেস্ট করতে আসবে। তাই ভারতে যদি ফরেন ইনভেস্টররা ইনভেস্ট করতে আসে, স্বাভাবিকভাবেই কিন্তু দেশের অর্থনৈতিক উন্নতিটা আরো চরম সীমায় পৌঁছে যাবে। তো বুঝতেই পারছেন। এরপরে আর বলার জায়গা থাকে না যে আপনার ক্লিয়ারের জায়গাটা। অর্থাৎ আপনি এখান থেকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বুঝতে পারছেন যে আ ভবিষ্যতে কিন্তু মানুষজন বা শুধুমাত্র দেশের মানুষজন নয়, দেশের বাইরের মানুষজনও কিন্তু মোটামুটিভাবে ভাবতে শুরু করেছেন। দেখুন তাদের কাছে কিন্তু পার্টি পলিটিক্সটা ফ্যাক্টর না। যে কোন দল জিতবে, কোন দল কি হবে সেটা কিন্তু কোন রকম ফ্যাক্টর না। যেহেতু আ যে দল সেন্ট্রালে ক্ষমতায় রয়েছে সেই দলই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবং ৩ টে রাজ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। আপনি যদি সংখ্যাগরিষ্ঠতার নিরিখটা দেখেন সেটাও বুঝতে পারছেন যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। স্বাভাবিকভাবেই কিন্তু বলা যেতে পারে যে সেন্ট্রালে এই দলের একটা বিরাট বড় চান্স থেকে যাচ্ছে ক্ষমতায় ফিরে আসার। আর যদি ক্ষমতায় ফিরে আসে এবং একক সংখ্যাগরিষ্ঠতায় ফিরে আসে, তাই মার্কেটের যে স্টেবিলিটি রয়েছে, অর্থাৎ মার্কেট যেভাবে গ্রোথ হচ্ছে বা দেশের ইকোনমি যেভাবে গ্রোথ হচ্ছে, ঠিক তেমনভাবেই গ্রোথ হতে থাকবে। অর্থাৎ যে সমস্ত ফরেন ইনভেস্টররা রয়েছে তারা কোনোভাবেই পিছিয়ে পড়বে না। যে সমস্ত এফআইআই এর ইনভেস্টমেন্ট গুলো অলরেডি হয়ে রয়েছে সেটাও যদি ফরেন ইনভেস্টমেন্ট, আমি একটা ফিজিক্যাল ইনভেস্টমেন্ট প্লাস এদিকে আবার ফরেন ইনভেস্টমেন্ট এর কথা বলছি এফআইআই এর ক্ষেত্রে। তারা কিন্তু কোনোভাবেই মার্কেট থেকে টাকা তুলে নেবে না। তাহলে মার্কেট থেকে যদি টাকা তুলে না নেয়, তখন কিন্তু মার্কেট দুমদাম করে পড়ে যাওয়ারও কোনো সম্ভাবনা তৈরি হচ্ছে না। তাই আপনিও কিন্তু বলতে পারেন বা শুধু আপনি নন, অনেকেই রয়েছেন তারাও একটা ভাবনা চিন্তা করতে পারেন যে যেহেতু আ ভালো রেজাল্ট হয়েছে, যদি আপনি একটু রেজাল্টের রেসপেক্ট এ দেখেন যে কি রয়েছে রেজাল্ট আল্টিমেটলি, আমি একটু রেজাল্টটা দেখিয়ে দিচ্ছি এবং যদি ইলেকশনের রেজাল্ট দেখি ২০২৩ ইলেকশন স্টেটের ইলেকশনের রেজাল্ট তার মধ্যে কি ছিল? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশেও দেখুন কোন ঝড়ের দাপট বেশি দেখতেই পাচ্ছেন। ঠিক আছে? একই রকমভাবে আমরা যদি রাজস্থানে দেখি, রাজস্থানেও কিন্তু আ দেখুন একই রকমভাবে সেই ঝড়ের দাপটটাই বেশি।
এবং তেলেঙ্গানাতে অবশ্যই তেলেঙ্গানাতে ওই ঝড়ের দাপট নেই সত্যি কথাই। কিন্তু আমরা সবথেকে বড়, বড় রাজ্য যদি দেখি তার মধ্যে মধ্যপ্রদেশ এবং রাজস্থান বড় রাজ্য রয়েছে। আর এরপরে আমরা আসছি ছত্তিশগড়। ছত্তিশগড়েও কিন্তু এই দাপট অনেক বেশি। আর মিজোরামের এখন রেজাল্ট পাচ্ছি না। মিজোরামের রেজাল্টটা মনে হয় ইলেকশনের এই সাইডে কিছুটা রয়েছে। আ মিজোরামের রেজাল্ট কিন্তু এখানেও আমরা পাচ্ছি না। তো যাই হোক আমরা ওভারঅল এখানেও ৪ টে রেজাল্টই পাচ্ছি। যদি আমরা এই জায়গাটায় দেখে নিই, তো ওভারঅল কিন্তু আমরা দেখতে পেলাম যেটা যে কোন ঝড়ের দাপট বেশি। স্বাভাবিকভাবে সেন্ট্রালে যে দল ক্ষমতায় রয়েছে তার দাপট কিন্তু আমরা সবথেকে বেশি দেখতে পাচ্ছি এবং বিপুল সংখ্যাগরিষ্ঠতা যে পেয়েছে আ সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। কতগুলো সিটে এগিয়ে রয়েছে সেটা কিন্তু আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখতে পাচ্ছি এবং আপনারাও দেখতে পাচ্ছেন। তো স্বাভাবিকভাবেই কিন্তু আমরা এখান থেকে বলতে পারি যে আ সামনেই যেহেতু লোকসভা নির্বাচন, আমি যদি লোকসভা নির্বাচনটা একটু পিছিয়ে আসতো সেক্ষেত্রে হয়তো বলতাম যে না লোকসভা নির্বাচন তো এখনো বাকি রয়েছে, অনেকটাই বাকি রয়েছে। মনে করুন ২-৩ বছর বাকি রয়েছে। সেক্ষেত্রে এই এনালিসিস এর জায়গাটা আসতো না। যেহেতু লোকসভা নির্বাচন খুবই সামনাসামনি এবং আপনি হয়তো ভাববেন যে লোকসভা নির্বাচন তো আলাদা, বিধানসভা নির্বাচন আলাদা। কারণ বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে রাজ্যের কিছু এজেন্ডা থাকে, তাদের কিছু পলিসি থাকে, সেই পলিসির ভিত্তিতে তারা জিতে যায়। কিন্তু আল্টিমেটলি যদি আপনি দেখেন যে অনেক সাধারণ মানুষ রয়েছেন, তারা কিন্তু জানেনই না যে একটা ভোট হওয়ার পরে কোথায় গভর্নমেন্টটা চেঞ্জ হবে। তো তাই স্বাভাবিকভাবে তারা কিন্তু সেই আশাতেই যাদেরকে ভোট দিয়েছিলেন তাদেরকে ভোট দেওয়ার প্রতি তাদের একটা আস্থা, বিশ্বাস এবং সবকিছুই জন্মে যাবে। তো স্বাভাবিকভাবেই কিন্তু সেন্ট্রালে কোন দল ক্ষমতায় আসছে সেটা নিয়ে মানুষ কিন্তু খুব আশাবাদী। অর্থাৎ একটা স্টেবল গভর্নমেন্ট আবারও হতে চলেছে, একক সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে সেটা কিন্তু প্রত্যেকটা ইনভেস্টর সেটা হতে পারে ভারতীয় ইনভেস্টর, হতে পারে বিদেশি ইনভেস্টর, তারা আশাবাদী। আমি যদি ভারতীয় ইনভেস্টরের কথা ছেড়ে দিয়ে শুধু বিদেশি ইনভেস্টরদের কথাই ভাবি, অর্থাৎ যেটা দেখাচ্ছিলাম যে এফআইআই এর ইনভেস্টমেন্টের জায়গাটা, আ তারা কিন্তু থেকে যাওয়ার তাদের যে টেনডেন্সি সেটা কিন্তু থেকে যাবে। মনে করুন আপনি এবারে নেগেটিভ জায়গাটা ভাবুন। মনে করুন এই নির্বাচনে দেখা গেল যে, যে দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, সেই দল সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে অন্য কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেল। অর্থাৎ ৩ টে রাজ্যের আমি তো একটা রাজ্য ছেড়েই দিচ্ছি। ৩ টে রাজ্যে বাকি যে ৩ টে রাজ্যে সবথেকে বেশি সংখ্যাগরিষ্ঠতার মধ্যে রয়েছে, তার মধ্যে রাজস্থান রয়েছে এবং রাজস্থান আ রাজস্থান রয়েছে, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশ এবং রাজস্থান এবং মধ্যপ্রদেশে যদি আমরা বিচার করি, সেখানে যদি আমরা রেজাল্টটা দেখি, সেখানে কিন্তু আমরা যদি ঠিক রেজাল্টটা যদি উল্টো হতো, সেক্ষেত্রে কিন্তু যারা এফআইআই ইনভেস্টর ছিলেন, অর্থাৎ ফরেন ইনভেস্টর যারা ছিলেন, তারা কিন্তু ভাবনা চিন্তা করতেন, "আরে ভাই যে সেন্ট্রালে ক্ষমতায় রয়েছেন, তার তো খুব একটা ভালো পজিটিভ জায়গা দেখছি না। তাহলে কি উম পরের যে গভর্নমেন্ট আসবে সেটা কি পাঁচমিশালি গভর্নমেন্ট আসবে? যদি পাঁচমিশালি গভর্নমেন্ট আসে অর্থাৎ পাঁচমিশালি সরকারের পাঁচমিশালি রাজনৈতিক দলের যদি সম্মিলিতভাবে একটা জোট ক্ষমতায় আসে, সেক্ষেত্রে কিন্তু সে বলবে, "আজ আমি ক্ষমতায় তুলে নেব আমার এই দাবি না মানলে।" আর অন্য একটা পার্টি বলবে, "আমার এই দাবিটা না মানলে আমি সংখ্যাগরিষ্ঠতা তুলে নেব।" এর ক্ষেত্রে কি হবে? যারা ইনভেস্টর রয়েছে তারা কিন্তু টালবাহানার মধ্যে পড়ে যাবেন। কারণ যিনি ইনভেস্টমেন্ট করতে আসবেন, সেটা ভারতে হয়তো ফিজিক্যালি কোনো ইনভেস্টমেন্ট করতে আসছেন, কোনো ইন্ডাস্ট্রি তৈরি করতে আসছেন, তার হয়তো চুক্তিপত্র হয়ে রয়েছে কিংবা চুক্তিপত্র করবেন বলে ভাবছেন, তিনি কিন্তু পিছিয়ে যাবেন। তার কারণ, এই কারণে পিছিয়ে যাবেন, তিনি ভাববেন যে, "আরে যদি এখানে স্টেবল গভর্নমেন্ট না থাকে সেক্ষেত্রে তো সমস্যা হয়ে যেতে পারে। হয়তো সে কোম্পানিটা এস্টাবলিশই ঠিকঠাক করে করতে পারল না।" এই সমস্যাগুলো কিন্তু তৈরি হবে। অর্থাৎ পুরোটাই কিন্তু একটা সাইকোলজিক্যাল ব্যাপার। সেই সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ র দিক থেকে আমরা বলতে পারি যে এবং ফরেন ইনভেস্টররাও কিন্তু আশাবাদী এবং ভারতীয় যারা ইনভেস্টর তারাও কিন্তু আশাবাদী যে ভারতবর্ষে ২০২৪ সালে আবারও একটা স্টেবল গভর্নমেন্ট একক সংখ্যাগরিষ্ঠতায় আসতে চলেছে। তো সেই দিক থেকে, সেই পয়েন্ট অফ ভিউ র দিক থেকে আমরা কিন্তু এটা বলতেই পারি যে মার্কেটের স্টেবিলিটি যেরকম রয়েছে সেরকমই থাকবে। অর্থাৎ মার্কেট কিন্তু আস্তে, আস্তে বাড়তে থাকবে এবং আরো ভালো রিটার্ন দেবে সেরকমই কিন্তু আশা করা যায়। কারণ এফআইআই ইনভেস্টররা যাচ্ছে না বা যাবেন না এবং নতুন যে সমস্ত বিনিয়োগ ভারতবর্ষে আসতে চলেছে সেইগুলোও কিন্তু আসবে। তাই সেই দিক থেকে বলা যেতে পারে আপনি চাইলেই মিউচুয়াল ফান্ডে কিন্তু
খুব খুশি মনে ইনভেস্টমেন্ট করতে পারেন। কারণ মিউচুয়াল ফান্ডে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন বা স্টক মার্কেটে যদি ভালো কোনো স্টকে ইনভেস্টমেন্ট করেন, আপনারও কিন্তু এখানে আ ওভারঅল জায়গাটা কিন্তু ঠিকঠাকভাবে থাকবে বলেই আমি মনে করি। কারণ এখানে আর কোনো সমস্যার জায়গা তৈরি হচ্ছে না। এবার আমি আপনাকে লাস্ট একটা কথা বলব যে যারা অলরেডি একটা স্টল যাচ্ছে দেখতে পাচ্ছেন যে ফান্ডামেন্টাল টেকনিক্যাল আর একটা কোর্স দেয়া হচ্ছে, অফার দেয়া হচ্ছে যে কোর্সটা কিন্তু আপনি চাইলেই নিতে পারেন। কোর্সটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কোন কোর্সটার কথা আমি বলছি। দেখুন, আ এই কোর্সটা crwealth.in এই ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটের মোটামুটি কাজ এখনো চলছে। কারণ একটু দ্রুততার সঙ্গে করতে পারছি না সময়ের অভাবে। একটু স্লো গতিতেই চলছে। তো এখানে বেশ কয়েকটা কোর্স রয়েছে। তার মধ্যে আমি আপনাকে বলব যে যদি আপনি স্টক মার্কেট শিখতে চান, ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালিসিস শিখতে চান, সেক্ষেত্রে কিন্তু এই কোর্সটা আপনি নিতে পারেন। এই যে শেয়ার মার্কেট ফান্ডামেন্টাল অ্যান্ড টেকনিক্যাল এই কোর্সটা। এই কোর্সটার মধ্যে কিন্তু আপনি অনেকগুলো জিনিসপত্র পাবেন। অর্থাৎ এখানে আ শুধুমাত্র যে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল এর জায়গাটাই পাবেন এমনটা কিন্তু নয়। তার সঙ্গে কিন্তু আপনি আরো একটা জায়গা পাবেন। যাই হোক নেটটা কোনো কারণে স্লো হয়তো এই যে কারণে একটু ডিস্টার্ব করছে। তো এখানে আরো একটা জিনিস পাবেন। সেটা হচ্ছে কোন স্টকে আপনি ইনভেস্টমেন্ট করা আপনার পক্ষে বেটার হবে। সে কারণে ১০ টা আ আপনার স্ক্যানার দেয়া রয়েছে। যে ১০ টা স্ক্যানারের মাধ্যমে কিন্তু আপনি অনেক কিছু জিনিসপত্র পেয়ে যাবেন। অর্থাৎ এই ১০ টা স্ক্যানারের মাধ্যমে আপনি পার ডে দেখতে পাবেন যে কোন স্টকগুলোর ভালো পারফরম্যান্স রয়েছে। এবং আপনি এখানে ফান্ডামেন্টাল এর যে মেইন জায়গা সেগুলো শিখলেন, বেশি শেখার দরকার নেই। কারণ আপনি যদি মনে করেন যে ইপিএস কি বা আপনার পি/ই রেশিও কি এই ধরনের যদি রেশিও হলে আপনি YouTube এ পেয়ে যাবেন। হাজার একটা ভিডিও রয়েছে, ইভেন আমার নিজের এই চ্যানেলেতেও রয়েছে। এইগুলোকে নিয়ে আর বেশি মাথা ব্যাথা করিনি। যে কারণে ফান্ডামেন্টাল এর যে জায়গাগুলো জানার দরকার ঠিক সেই কারণে সেই পার্টিকুলার ৩ টে ভিডিও দেয়া রয়েছে এবং ১০ টা স্ক্যানার দেয়া রয়েছে। অর্থাৎ এখান থেকে আপনি স্ক্যান করতে পারবেন যে কোন স্টকগুলো আপনার ভালো পারফর্ম করতে পারে। আ সেই অনুযায়ী কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। এবং পাশাপাশি কিছু টেকনিক্যাল এর জায়গা রয়েছে, টেকনিক্যাল এর কোর্স রয়েছে। টেকনিক্যালেও কিন্তু প্রচুর পরিমাণে বকবক করা নেই। একদম ছোট্ট করে দেয়া রয়েছে। এবার হয়তো আপনাকে এটা প্র্যাকটিস করতে একটু সময় লাগবে। তো আপনি ওভারঅল কিন্তু টেকনিক্যাল ক্লাস এবং ফান্ডামেন্টাল ক্লাস এবং তার সঙ্গে ১০ টা স্ক্যানার পেয়ে যাচ্ছেন। যে ১০ টা স্ক্যানের সাহায্যে সবকিছুই পাবেন। এবং কোর্সের ফিস কিন্তু খুবই কম রাখা হয়েছে। মাত্র ৳৪৯৯ রাখা হয়েছে। এই ৳৪৯৯ কিন্তু আপনি রেকর্ড ক্লাসটা পেয়ে যাবেন। আর যদি মনে হয় যে আপনাকে লাইভ ক্লাস নিতে চান সেক্ষেত্রে নিতে পারেন। তবে আমি আপনাকে সাজেস্ট করব যে লাইভ ক্লাস না নিয়ে রেকর্ড ক্লাসটাই নিন। কারণ লাইভ ক্লাসের মতন আ সেভাবে বলতে পারেন সময়ও দিতে পারছি না। যে কারণে আমি আপনাকে সাজেস্ট করব আপনার এই ক্লাসটাই নিতে। অর্থাৎ আ আ রেকর্ড ক্লাসটাই নিতে। কারণ রেকর্ড ক্লাসটাও যদি আপনি ঠিকঠাক করে শোনেন, বোঝেন সেক্ষেত্রে কিন্তু আপনি পুরো ব্যাপারটা ক্লিয়ার করে ফেলতে পারবেন। তো যাই হোক আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবারে আপনাকে বলে দিই যে আ এতক্ষণ যে বলে গেলাম, হয়তো অনেকে ভাববেন এর আগে তো একটা ভিডিওতে যখন কথা বলেছিলাম, অনেকে ভেবেছেন যে, "আপনি কি কোনো বিশেষ রাজনৈতিক দলের প্রচারক?" আমি আপনাকে উত্তর দিই, "না, আমি কোনো বিশেষ রাজনৈতিক দলের কোনো রকম প্রচারক নই।" আমি ১ম এই বলে দিয়েছি যে, একেবারে আনবায়াসড মোডে জিনিসটাকে নেবেন। কোনো রকম বায়াসডলি নেবেন না যে, আমি কোনো রাজনৈতিক দলের প্রচার করছি। আমি জাস্ট সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ দিক থেকে বললাম এবং যে ট্রেন্ডিং দেখতে পাচ্ছি আমরা সেই দিক থেকে আমরা বলছি। অর্থাৎ কারণ আপনিও একজন ইনভেস্টর, আমিও একজন ইনভেস্টর। কারণ দেখবেন যে একমাত্র সেই সমস্ত ইউটিউবার যারা স্টক মার্কেটের ভিডিও করে, তারা কিন্তু নিজেরাও ইনভেস্টমেন্ট করেন এবং অন্যদেরকেও বলেন যে আপনি এই পারপাস এ ইনভেস্টমেন্ট করতে পারেন, এই ইত্যাদি রয়েছে। যদিও সেবি নিয়ম অনুসারে এই মুহূর্তে এখন কোন রকম সাজেশন দেওয়া যায় না। তাই সাজেশন কোন রকমই দেওয়া সম্ভবও না, দেবও না। এবং যদি কোন সময় এই যে আইটিসির কথাও বললাম, আ এক্ষেত্রেও কিন্তু আইটিসি একটা অ্যাজ এ এক্সাম্পল হিসাবে বলেছি। যদি আপনি মনে করে থাকেন যে আমি আইটিসি সাজেশন হিসাবে দিয়েছি, এমনটাও কিন্তু নয়। আপনি যখনই কোনো স্টক কিনবেন সেক্ষেত্রে আপনি কিন্তু সেটা এনালিসিস করে নেবেন যে হ্যাঁ, ঠিকঠাক রয়েছে কিনা। আর এনালিসিস করার জন্য তো কোর্স রয়েছে সেটা দেখালাম আপনাকে। আপনি যদি মনে করেন সেক্ষেত্রে সেই কোর্সগুলো আ আপনি এনরোল করতে পারেন কোর্সটাতে। তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে অনুরোধ করব অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। কারণ অতিরিক্ত পরিমাণে ভিডিও দিতে পারি না। সত্যি কথা বলতে একটু ব্যস্ততা থাকেই। যে কারণে ভিডিও দেওয়া সম্ভব হয় না। তো মাঝে মোটামুটিভাবে ভিডিও দিই। তো তার সাথেও রয়েছেন অনেকেই। ভালো লাগে এটা দেখে। আর ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।